16 জুলাই 1945 নিউ মেক্সিকোর মরুভূমি যখন বিশ্বের প্রথম পারমাণবিক বোমার তেজে ছাই হয়ে যাচ্ছিল তখন আধুনিক বিজ্ঞানের জনক রবার্ট ওপেনহাইমার জয়োল্লাস করেননি, বরং আতঙ্কিত চোখে আকাশের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে বলেছিলেন, আমি এখন মৃত্যু, আমি এখন বিশ্ব ধ্বংসকারী। কিন্তু আপনি কি জানেন, ওপেনহাইমার এই কথাটি কোনো সায়েন্স বুক থেকে নয়, বরং নিয়েছিলেন 5000 বছরের পুরনো ভারতীয় ধর্মগ্রন্থ গীতা থেকে। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য উন্মোচন করব যা আপনাকে ভাবিয়ে তুলবে। আমরা কি সত্যিই 1945 সালে প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছি, নাকি কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহৃত সেই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র ছিল বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র? রাজস্থানের সেই অভিশপ্ত গ্রাম আর মহেঞ্জোদারোর গলিত পাথরগুলো আজও কোন ভয়ঙ্কর ধ্বংসলীলার সাক্ষ্য দিচ্ছে? তৈরি হয়ে যান বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হতে। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। পার্ট 1, ব্রহ্মাস্ত্র, আদি ও অন্ত। ব্রহ্মাস্ত্র নামটি শুনলেই মনের কোণে ভেসে ওঠে এক দৈব শক্তির ছবি, কিন্তু সাধারণ মানুষের ধারণা অনুযায়ী এটি কেবল একটি জ্বলন্ত তীর নয়। প্রাচীন পাণ্ডুলিপিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এটি ছিল সৃষ্টির আদি কারিগর ব্রহ্মার এক পরম বিধ্বংসী উদ্ভাবন। প্রথমত, এর আবাহন প্রণালী। আধুনিক মিসাইল লঞ্চ করতে যেমন পাসওয়ার্ড বা জটিল কোডিং লাগে, ব্রহ্মাস্ত্র সচল করতেও লাগত বিশেষ মন্ত্র। এটি কোনো ফিজিক্যাল ট্রিগার ছিল না, ছিল সাউন্ড এনার্জি বা শব্দশক্তির এক চরম প্রয়োগ, যা কেবল উচ্চতর মানসিক শক্তির অধিকারী যোদ্ধারাই নিয়ন্ত্রণ করতে পারতেন। শাস্ত্রে বর্ণিত হয়েছে, যখন একজন যোদ্ধা এই অস্ত্র প্রয়োগের সংকল্প করতেন তখন চারপাশের বায়ুমণ্ডল স্থির হয়ে যেত, আকাশে অশুভ বিদ্যুৎ চমকাত আর সমুদ্রের জল উত্তাল হয়ে উঠত। ঠিক যেমনটা আমরা কোনো বিশাল রকেট উৎক্ষেপণের সময় কম্পন অনুভব করি, প্রাচীন বর্ণনাগুলো ঠিক তেমনটাই ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, এর ধ্বংসলীলা। মহাভারতের বর্ণনা অনুযায়ী ব্রহ্মাস্ত্র যখন ছোড়া হতো তখন সেটি কোনো নির্দিষ্ট যোদ্ধাকে নয়, বরং পুরো অঞ্চলকে গ্রাস করে নিত। বলা হয়েছে এর তেজ ছিল 1000 সূর্যের সমান। একবার ভাবুন তো, 1000 সূর্যের আলো যদি এক নিমেষে আপনার চোখের সামনে ফুটে ওঠে তবে কি হতে পারে? মানুষের চামড়া তো দূর, লোহা বা পাথরও কি টিকে থাকতে পারবে? ঠিক এই বর্ণনাটাই তো আমরা হিরোশিমার প্রত্যক্ষদর্শীদের মুখে শুনেছি, একটি সাইলেন্ট ফ্ল্যাশ, আর তারপরেই সব শেষ। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া। ব্রহ্মাস্ত্র কেবল তৎক্ষণাৎ মানুষ মারত না, এটি মাটির প্রাণ কেড়ে নিত। শাস্ত্রে উল্লেখ আছে, যেখানে এই অস্ত্র আঘাত হানত সেখানে 10 থেকে 12 বছর পর্যন্ত কোনো বৃষ্টি কণা পড়ত না। নদী শুকিয়ে যেত আর সেই অঞ্চলের প্রাণীকুল হয়ে পড়ত বন্ধা। আজকের আধুনিক বিজ্ঞান একে বলছে নিউক্লিয়ার উইন্টার এবং তেজস্ক্রিয় বন্ধাত্ম। 1000 বছর আগে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন শব্দটা না থাকলেও এর প্রভাবগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে। পার্ট 2, অদ্ভুত মিল, রেডিয়েশন বনাম অভিশাপ। আমরা যখন বিজ্ঞানের ইতিহাস পড়ি তখন তেজস্ক্রিয়তা বা রেডিয়েশনের কথা শুনলে আমাদের মনে পড়ে মেরি কুরি কিংবা আলবার্ট আইনস্টাইনের কথা। কিন্তু আপনি কি জানেন, আধুনিক বিজ্ঞানের এই অভিশাপ কয়েক হাজার বছর আগেই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল আমাদের প্রাচীন পুঁথিতে? সেখানে একে রেডিয়েশন বলা হয়নি, বলা হয়েছিল অস্ত্রের অভিশাপ। কিন্তু এই অভিশাপের লক্ষণগুলো যদি আপনি মেলাতে যান তবে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মহাভারতের সৌপ্তিক পর্বে বর্ণিত হয়েছে, যখন অশ্বত্থামা পাণ্ডবদের বংশ ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তখন মহর্ষি ব্যাসদেব তাকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এই অস্ত্র যেখানে পড়বে সেখানে কেবল মানুষ মরবে না, বরং সেই ভূমি আগামী 12 বছরের জন্য নিষ্প্রাণ হয়ে যাবে। লক্ষ্য করুন, 12 বছর। আধুনিক বিজ্ঞান বলছে পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় আইসোটোপগুলোর প্রভাব কাটাতে দীর্ঘ সময় লাগে। আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব কিভাবে জানতেন যে এই অস্ত্রের প্রভাব কয়েক মুহূর্তের নয়, বরং কয়েক দশকের? কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল সেই অস্ত্রের দ্বিতীয় অভিশাপ। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মাস্ত্রের প্রভাবে নারীদের গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়, আর যারা জন্মায় তারা হয় বিকলাঙ্গ। এমনকি গর্ভধারিণী নারীদের প্রজনন ক্ষমতা চিরতরে হারিয়ে যায়। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন,
1945 সালে হিরোশিমা আর নাগাসাকির ওপর যখন বোমা ফেলা হয়েছিল, ঠিক এই একই দৃশ্য কি আমরা দেখিনি? রেডিয়েশন সিকনেস বা তেজস্ক্রিয়তার কারণে সেখানে হাজার হাজার শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মেছে, যা আজও সেখানকার মানুষের ডিএনএতে মিশে আছে। প্রাচীন মুনিঋষিরা কি তবে রেডিয়েশন বা জিনগত মিউটেশনের কথা জানতেন? তারা কি জানতেন যে এমন কোনো শক্তি আছে যা মানুষের বংশগতি বা ডিএনএকে আক্রমণ করতে পারে? তারা একে অভিশাপ নাম দিয়েছিলেন, কারণ সেই সময়ের সাধারণ মানুষের কাছে এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা হয়তো ছিল না। আরও একটি অদ্ভুত বর্ণনা পাওয়া যায়। বলা হয়েছে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে বাঁচার জন্য যোদ্ধাদের জলে স্নান করতে হতো এবং তাদের পরিহিত বস্ত্র ও কবচ বিসর্জন দিতে হতো। আজকের দিনে কোনো তেজস্ক্রিয় এলাকায় কেউ প্রবেশ করলে তাকেও একই প্রোটোকল মানতে হয়, ডিকন্টামিনেশন। শরীর থেকে তেজস্ক্রিয় কণা সরানোর জন্য বিশেষ রাসায়নিক মিশ্রিত জলে স্নান করতে হয় এবং কাপড় ধ্বংস করে ফেলতে হয়। এই যে অদ্ভুত মিল, এটি কি কেবলই কাকতালীয়, নাকি আমাদের পূর্বপুরুষরা এমন এক প্রলয়ঙ্কারী যুদ্ধের সাক্ষী ছিলেন যার ক্ষত আজও ইতিহাসের পাতায় অভিশাপ হিসেবে বেঁচে আছে? পার্ট 3, বৈজ্ঞানিক প্রমাণ নাকি গুজব? এতক্ষণ আমরা শাস্ত্রের কথা বললাম, অভিশাপের কথা শুনলাম, কিন্তু আধুনিক বিজ্ঞানের কোষ্ঠী পাথরে এই দাবিগুলো কতটুকু টিকে থাকে? আমরা কি কোনো বাস্তব প্রমাণ পেয়েছি, নাকি এই পুরো বিষয়টি আমাদের অতি কল্পনাপ্রসূত কোনো গৌরবময় অতীত তৈরির চেষ্টা? কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 দিনের সেই মহাপ্রলয় যেখানে বলা হয় প্রায় 40 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, কেবল তীর, ধনুক আর গদা দিয়ে কি এত কম সময়ে এত বিশাল সংখ্যার বিনাশ সম্ভব, নাকি ইতিহাসের এই মহাযুদ্ধে ব্যবহৃত হয়েছিল এমন কিছু যা আধুনিক বিজ্ঞানের সংজ্ঞাকেই বদলে দেয়? আসুন আমরা একটু গভীরে যাই। মহাভারতের স্ত্রী পর্ব এবং মৌসল পর্ব পড়লে এক হাড় হিম করা বর্ণনা পাওয়া যায়। যুদ্ধের পর কুরুক্ষেত্রের মাটি নাকি এতটাই তপ্ত হয়ে গিয়েছিল যে সেখানে পা রাখা যাচ্ছিল না। শুধু তাই নয়, যারা সেই যুদ্ধে বেঁচে ফিরেছিলেন তাদের শরীর থেকে লোম খসে পড়ছিল, নখ আলগা হয়ে যাচ্ছিল। বন্ধুরা, লোম খসে পড়া, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এগুলো কি আধুনিক বিজ্ঞানের ভাষায় অ্যাকিউট রেডিয়েশন সিন্ড্রোম নয়? 5000 বছর আগে এই নিখুঁত শারীরিক লক্ষণগুলোর বর্ণনা কোনো কবির কল্পনা হওয়া কি আদেও সম্ভব? এবার চলুন সেই রহস্যময় প্রমাণের দিকে যা আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো। সেখানে পাওয়া গেছে এমন কিছু কাচের টুকরো যাকে বিজ্ঞানীরা বলেন ভিট্রিফাইড ফোর্টস। এই কাঁচ বা পাথর কেবল তখনই তৈরি হয় যখন বালি বা মাটি কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক নিমিষে গলে যায়। পারমাণবিক পরীক্ষার স্থান ছাড়া পৃথিবীতে আর কোথাও এমন ভিট্রিফাইড পাথর পাওয়া যায় না। তাহলে কি কুরুক্ষেত্রের সেই ব্রহ্মাস্ত্রের তেজ কেবল মহাকাব্যের পাতায় সীমাবদ্ধ ছিল না? মহেঞ্জোদারো কি তবে সেই যুদ্ধেরই কোনো এক ধ্বংসপ্রাপ্ত জনপদ? মহাভারতের সেই ভয়ঙ্কর চরিত্রের কথা ভাবুন, অশ্বত্থামা। বলা হয় তার কপালে থাকা মণিটি যখন কেড়ে নেওয়া হয় তখন সেই ক্ষত আর কখনোই সারেনি। তিনি আজও অমর হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক দীর্ঘস্থায়ী যন্ত্রণায়। যদি আমরা আধ্যাত্মিকতাকে একপাশে সরিয়ে রেখে বৈজ্ঞানিক নজরে দেখি, এই নন হিলিং উন্ড বা না সারা ক্ষত কি কোনো তেজস্ক্রিয় দহন হতে পারে না? এমন এক ক্ষত যা ডিএনএ লেভেলে কোষের বিভাজন বন্ধ করে দিয়েছে, যা আধুনিক বিজ্ঞানের কাছে আজও এক বড় চ্যালেঞ্জ। তবে কিছু ইতিহাসিক একে গুজব বলে উড়িয়ে দেন। তাদের মতে সিন্ধু সভ্যতার সেই তেজস্ক্রিয়তা হয়তো কোনো প্রাকৃতিক উপায়ে বা বিশাল কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণে হয়েছিল। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি সবটাই গুজব হতো তবে হাজার হাজার বছর আগে ব্যাসদেব কিভাবে সেই অস্ত্রের এত নিখুঁত প্রোটোকল আর আফটার এফেক্ট লিখে রেখেছিলেন? মহাভারত কি তবে কেবল একটি ধর্মগ্রন্থ, নাকি এটি মানবজাতির এক অতি উন্নত কিন্তু হারিয়ে যাওয়া সভ্যতার অপারেশন ম্যানুয়াল? আমরা কি তবে প্রমাণের অভাবে সত্যকে গুজব বলে এড়িয়ে যাচ্ছি? আমরা আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আমাদের হাতে আছে লেটেস্ট টেকনোলজি, স্যাটেলাইট আর কোয়ান্টাম ফিজিক্স, আর অন্যদিকে ধুলো পড়া কিছু প্রাচীন পাণ্ডুলিপি যা বারবার আমাদের কানে ফিসফিস করে বলে যাচ্ছে, যা আজ ঘটছে তা আগেও ঘটেছে। রবার্ট ওপেনহাইমার যখন পারমাণবিক বিস্ফোরণ দেখে গীতায় শান্তি খুঁজেছিলেন, তিনি হয়তো বুঝেছিলেন যে মানুষ হিসেবে আমরা কেবল চক্রাকারে ঘটছি। আমরা আবিষ্কার করি, আমরা অহংকারী হই এবং শেষে আমরা নিজেদেরই তৈরি করা ব্রহ্মাস্ত্র দিয়ে সব ধ্বংস করে ফেলি।
ব্রহ্মাস্ত্র কি আসলেই ছিল, নাকি এটি ছিল আমাদের আদি পিতাদের একটি রূপক সতর্কতা? তারা হয়তো চেয়েছিলেন আমরা যেন ক্ষমতার লোভে অন্ধ না হই। কারণ ইতিহাস সাক্ষী দেয়, যখনই মানুষ নিজেকে ঈশ্বরের চেয়েও শক্তিশালী ভাবতে শুরু করেছে, তখনই নেমে এসেছে মহাপ্রলয়। কুরুক্ষেত্রের সেই ছাই হয়তো আজ উড়ে গিয়ে মিশে গেছে আধুনিক কোনো ল্যাবরেটরির টেস্ট টিউবে। হয়তো আমরা সেই একই মারণাস্ত্র আবার তৈরি করছি, শুধু নাম দিয়েছি পারমাণবিক বোমা। বন্ধুরা, যদি কোনো দিন সত্যিই পৃথিবী থেকে মানব সভ্যতা মুছে যায় এবং 1000 বছর পর আবার নতুন কোনো সভ্যতা গড়ে ওঠে, তারাও কি আমাদের আজকের এই ক্ষেপণাস্ত্রগুলোকে দেবতাদের অস্ত্র বলে মনে করবে? আমাদের এই ইতিহাস কি তাদের কাছেও মিথুনাজি হয়ে ধরা দেবে? উত্তরটা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে মনে রাখবেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে দ্বিধা করে না। আপনার কি মনে হয়, ব্রহ্মাস্ত্র কি কেবল কল্পনা, নাকি আমাদের হারানো কোনো অতীত? কমেন্টে আপনার যুক্তি আমাদের জানান। রহস্যের এই যাত্রা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভাবতে থাকুন।